টেরিবেল, অনুপ্রভা মেহেরিন। পর্ব 2। এডুনের প্রতি এক ধাপ ফুটবল হলে 2 ধাপ পিছিয়ে আসে আন্দ্রিয়া। এই লোকটার কতটা তারছেড়া হলে নিজের পা নিজেই সেলাই করে। আন্দ্রিয়ার শরীর কাঁপছে, বালিশ আঁকড়ে বসে আছে সে। এডুইনের এই রূপটা তার মনে প্রভাব ফেলেছে, ভয়ে কেমন শীতল হচ্ছে শরীর। মেয়েটার কাঁপুনি ধীরে ধীরে বাড়ছে। মাফিন আন্দ্রিয়ার পাশেই বসে ছিল আদুরে। বিড়ালটা বিভিন্নভাবে আন্দ্রিয়ার মনোযোগ পেতে চাইছে, কিন্তু আন্দ্রিয়া মেরি কোথায় যে হারিয়ে আছে কে জানে। হঠাৎ পেছনে থেকে কেউ টেনে জড়িয়ে কোলে তুলল আন্দ্রিয়াকে। মেয়েটা ভয় পেয়ে আঁকড়ে ধরে বলিষ্ঠ দেহের মানুষটিকে। এই প্যালেসে তাকে ধরার আর কে আছে এডুইন ছাড়া? কুইন, কি হয়েছে? মন খারাপ কেন? এই প্রথম এডুইন তাকে কুইন বলে ডেকেছে। আন্দ্রিয়ার সর্বাঙ্গ শিউরে উঠল অজানা অনুভূতিতে। মেয়েটা অসাড় হচ্ছে। আমাকে কুইন বললেন কেন? আমার প্যালেসে আমি কিং, আর আমার কুইন থাকবে না তা কি হয়? এক সময় ভেবেছিলাম কুইন আসবে না। অবশ্য আমার জীবনে কোন কুইন আসবে এটা বড় আশ্চর্যের, তাই না? এডুইন আমাকে কুইন ডেকে ফেললেন আমি যদি চলে যাই। এডুইন আন্দ্রিয়াকে নিয়ে গ্লাস দেয়ালের পর্দা সরালো। মুহূর্তে আলোকিত হলো কক্ষটি। এডুইন বসল সোফায়, সেই সাথে কোলে রাখলো আন্দ্রিয়া মেরিকে। কি বললে কুইন? আবার বলো। এডুইন আমাকে কুইন ডেকে ফেললেন আমি যদি চলে যাই। এডুইন এক ঝলক হেসে আন্দ্রিয়ার ঘাড়ে কামড় বসালো এবং চেপে ধরল আন্দ্রিয়ার পেট। আন্দ্রিয়া মেরি মাই কুইন, তুমি ছাড়া এই প্যালেসে আর কেউ আসবে না, নেভার এভার। তুমি কি বলেছ মনে নেই? আমার কাছে বন্দী হতে রাজি? তাহলে প্রস্তুত হও। আন্দ্রিয়া ঘুরে বসল অ্যাডিনের বুকে হাত ঠেকিয়ে বলে, আমি আপনার সম্পর্কে জানতে চাই এডুইন। আমার কিচ্ছু নেই আন্দ্রিয়া, এই যে পশু পাখি এরাই আমার পরিবার, এরাই আমার সব। আন্দ্রিয়া জানে এডুইন সহজে বিস্তারিত বলবে না। সে এডুইনের কাটা হাতে চুমু খেল। ব্যথা আছে? কি করে পারলেন নিজেই সেলাই করতে? আমি এসবে অভ্যস্ত। আন্দ্রিয়া এডুইনের বুকে মাথা রাখল। মুহূর্তে এডুইনের ভেতরটা অসাড় হলো। মন্ত্র শক্তির বলে কেউ যেন তাকে কুপোকাত করছে। আন্দ্রিয়া মেরি, তুমি কি আমার উপর জাদু বল প্রয়োগ করছো? এই এডুইন এতটা ফুটবল কি করে হচ্ছে? এডুইন মনের কথা মনেই রাখল। সে চায় না তার দুর্বলতা খুব বেশি বাইরে প্রকাশ হোক। কুইন, মন খারাপ কেন? এডুইন, আপনার মা বাবা নেই কেন? আপনি তো আমেরিকান, তাহলে এখানে পড়ে আছেন কেন? তুমি দেখছি পেটের কথা বের করা ছাড়া ক্ষান্ত হবে না। এডুইন চুমু খেল আন্দ্রিয়ার ঠোঁটে। মেয়েটা মিষ্টি হেসে এডুইনের গলা জড়িয়ে ধরল। আমি আপনার সাথে আমাকে জুড়তে চাই, তাহলে কি জানার অধিকার নেই? আছে কুইন। তাহলে কেন বলছেন না? আমার বাবা ছিলেন আমেরিকান আর মা বাংলাদেশি। বাবা মায়ের বিয়ের ব্যাপারটা না বলি, সেসব আমি কিছুই জানি না। জন্মের পর আমি আমেরিকায় থাকতাম। আমার বেড়ে ওটা ওখানেই। হঠাৎ মা আমাকে নিয়ে দেশে চলে আসেন। এর কয়েক মাস পর বাবাও আসেন বাংলাদেশে। আমাদের নতুন করে সব শুরু হয়। এই দেশে বাবা নিজের ব্যবসার জন্য চেষ্টা করতে থাকেন। অল্প সময়ে তিনি সফলতাও পান। আমার মা ছিলেন ভীষণ রাগী আর বাবা নরম মনের। মা যা বলতো বাবা তাই সই, এক কথায় বউ ভক্ত। আমি ছিলাম আমাদের পরিবার ভাঙার মূল কারিগরি। এডুইন থেমে গেল। অতীত ভাবতে চায় না সে। অতীত ভাবলেই রাতের ঘুম হারাম হয়। সারা শরীরে ছড়িয়ে পড়ে নামহীন অশান্তির বিষ ব্যথা। আন্দ্রিয়া এডুইনকে ভরসা দিল। থামলেন কেন? শুনতে চাই এডুইন। আমি ছিলাম ইন্ট্রোভার্ট। সহজেই কারো সাথেই মানিয়ে উঠতে পারতাম না। আমেরিকায় আমার জাদু একজন বন্ধু ছিল, কিন্তু এই দেশে এসে আমার কোন বন্ধু হয়নি। আমি ভিড় কিংবা অতিরিক্ত মানুষের সামনে যেতেও চাইতাম না। আমার কেমন যেন লজ্জা লাগে, অস্বস্তি ফিল হয়। এখানে আমার কোন বন্ধু হয়নি। জানো, সবাই আমার দিকে অদ্ভুত চোখে তাকিয়ে থাকে। শত শত বাঙালির ভিড়ে আমি দেখতে অন্যরকম।
সবাই আমার দিকে কেমন করে যেন তাকাতো, একে তো মানুষ দেখলেই আমার অস্বস্তি হতো, তার উপর সবার চাহনি বলাবলি আমার ইরিটেটিং ফিল হয়। জানি এসব স্বাভাবিক ব্যাপার স্যাপার, কিন্তু আমার জন্য নয়। আমি শতকের মাঝে একজন খুঁজি যার সাথে আমি কমফোর্টেবল ফিল করব। স্কুল জীবন আমি বড্ড বিতৃষ্ণায় কাটিয়েছি। হঠাৎ করেই বাংলা পড়ার চাপ, খুব ভালোভাবে বাংলাও বলতে পারতাম না। বাবা চাইতেন ইংলিশ মিডিয়াম, কিন্তু মা বাবার কথার পাল্টা কাজ করে বাংলা মিডিয়ামে ভর্তি করালেন। আমার ছোট্ট মস্তিষ্কে সবকিছুই চাপ মনে হতো। শহরের বেস্ট স্কুলে পড়েছি, আর তখন শহরের বেস্ট কলেজেও ভর্তি হলাম। মাঝামাঝিতে আমার একদল বন্ধু হলো, তারা আমার সাথে বন্ধুত্ব করার কারণ নোটস নেওয়া। আমি পড়াশোনায় তখন অ্যাক্টিভ ছিলাম, রেজাল্ট অনেক ভালো হতো। ধীরে ধীরে তাদের সাথে আড্ডা দিতে শুরু করি, রাতে ক্লাবে যেতাম। আর একদিন তারা আমাকে অচেনা এক জগতের সন্ধান দেয়, সেটা হলো মাদক। প্রথম প্রথম দেখতাম তারা মদ খেয়ে, এতে আমার মাথা ব্যথা ছিল না। বড়লোক ঘরের ছেলে মেয়ে এসব করবে, অস্বাভাবিক কিছু না। তাদের পাল্লায় পড়ে আমিও খেতে শুরু করলাম। পরবর্তীতে খেয়াল করলাম তারা আমার কাছ থেকে টাকা নিতে শুরু করে। আমিও অন্ধ ছিলাম, ভাবতাম বন্ধু, আর বন্ধুদের তো টাকা দেওয়াই যায়। আমার বাবা টাকা দিতে কখনো কার্পণ্য করেননি। বাবার ব্যবসা তখন ভীষণ ভালো চলত। ওদের সাথে চলতে চলতে আমি মাদকে আসক্ত হলাম। শুধু আসক্ত নয়, ভয়াবহ আসক্ত। একদিন বন্ধুদের সাথে এসব নিয়ে ঝগড়া হয়, বেখেয়ালি হয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে দলের একজনকে মারি। সেই ছেলেটার অবস্থা এতটাই খারাপ ছিল, বাঁচবে কি মরবে তার নিশ্চয়তা নেই। আন্দ্রিয়া আতকে উঠে খামছে ধরে এডুইনের শার্ট। তারপর কি হলো? ওরা ছিল প্রভাবশালী, কেস মামলা, সব দিক থেকে আমি ফেঁসে গেলাম। প্রত্যেকটা বন্ধু আমার বিরুদ্ধে কথা বলেছে, এবং এটাও বলেছে আমি নাকি ওদের মাদক সম্পর্কে ধারণা দিয়েছি, আমি নাকি ওদের মাদকে আসক্ত করেছি। হাউ ফানি! সত্য মিথ্যার বেড়াজালে আমাকে জেলে থাকতে হয়েছে 2 দিন। তারপর বাবা অনেক চেষ্টার পর আমাকে ছাড়িয়ে আনেন, রিহ্যাবে পাঠিয়ে দেন। সত্য মিথ্যা কেউ শুনতেই চাইল না। সবার চোখে আমি হলাম অপরাধী। আমি সেই সময়টাতে আমার বাবাকে দেখছি তিনি কতটা অসহায়, লজ্জা চোখে তাকাতেন, আর মাকে দেখেছি তিনি কতটা অসহায় ছিলেন। অনেকটা সময় জীবন থেকে চলে গেল। আমি রিহ্যাব থেকে বের হয়ে দেখা পেলাম মামার, তিনি আমাকে বাড়ি নিয়ে গেলেন। বাড়ি ফিরে দেখলাম বাবা মায়ের সাজানো সংসার, যে বাড়িটাই, সেই বাড়িতে কেউ নেই, কেউ না। বাবা নাকি স্ট্রোক করে ঘুমের মাঝে মারা গেছেন। আর মা? আপনার মা কোথায় ছিল এডুইন? মা নতুন বিয়ে করেছেন। আন্দ্রিয়া থমকে গেল, ভিজে গেল তার দুগাল। আপনার মা আপনার কথা ভাবলো না এডুইন? বাকি কথা বলতে চাই না, ভালো লাগছে না আন্দ্রিয়া। একটু কাছে আসো। আমি তো কাছেই। এডুইন দুহাতের বন্ধনীতে আঁকড়ে ধরল আন্দ্রিয়াকে। মেয়েটার ছোট্ট দেহ এডুনের বুকে বন্দী হলো। আমার এতটাই কাছে চাই আন্দ্রিয়া, মেরি, মাই কুইন। পায়ের ব্যথায় পা খুঁড়িয়ে হাঁটছে এডুইন, হাতটাও প্রচণ্ড ব্যথা করছে। শরীরের সমস্ত শক্তি ধীরে ধীরে যেন শেষ হতে চলেছে। আন্দ্রিয়া ঘুমিয়ে আছে এডুইনের বুকে। সারা রাত মেয়েটা ঘুমায়নি, ভোরে বের হবে বলে কতটাই না চিন্তিত ছিল, অথচ আজ আর যাওয়া হলো না। এডুইন আন্দ্রিয়ার মাথায় হাত বুলিয়ে গালে চুমু খেল। তার পাশেই শুয়ে আছে ব্রাউন কালার একটি পার্সিয়ান বিড়াল, ওর নাম নাট। এডুইন নাটকে টেনে এনে কোলে তুলল। নাট, তুমি আমার কুইনের পাশে কেন শুলে? বউয়ের কাছে যাও মাফিন, তোমার বউ ভুলে গেলে। মিয়াও মিয়াও। কি মিয়াও? মাফিন তোমাকে পাত্তা দিচ্ছে না। লেগে থাকো, পাত্তা দিতে বাধ্য হবে। এডুইন নাটকে ছেড়ে দিল। আন্দ্রিয়াকে রেখে চলে গেল নিজের কক্ষে। আন্দ্রিয়া এখন ঘুমে আছে, যা করার এক্ষুনি করতে হবে। দ্রুত পকেট থেকে ফোন নিয়ে ফোন করল তার বন্ধু অভ্রকে। আধা ঘন্টার মধ্যেই অভ্র এসে পৌঁছে গেল এডুইনের প্যালেসে। বিশাল দরজা খুলে অভ্রকে দেখেই কিঞ্চিত হাসল এডুইন। অভ্রের কাছ থেকে এক প্রকার ছিনিয়ে নিল ওষুধের প্যাকেট। এডুইন আদেশ সুরে বলে, এবার যাও।
জামু কিল্লাই তোয়ার বাইতো আইলেই খালি হার করানের লাই বেদিশা হই যাও। মিয়া তুমি একখানা বেশি কিপটা। অভ্র কথার মাঝেই এডুইনকে সরিয়ে ভেতরে প্রবেশ করল। অভ্র নোয়াখালীর ছেলে, তার মুখের নোয়াখাইল্লা কথাগুলো এডুইনের মোটেও পছন্দ না, আর তাই অভ্র এডুইনকে বিরক্ত করতে প্রতি সাক্ষাতে নোয়াখাইল্লা কথায় এডুইনকে বিরক্ত করে। এদিকে আন্দ্রিয়া ঘুমিয়েছিল বলেই এডুইন অভ্রকে ডেকেছে, কিন্তু অভ্র যে প্যালেসে ঢুকে যাবে তা ভাবতে পারেনি। সে ভেবেছিল অভ্রকে আজ কিছুতেই ঢুকতে দেবে না। অভ্র এখান থেকে যাও, ঔষধের প্রয়োজন ছিল পেয়েছি, এখন যাও। হাত বইর কাইটলা কেন্নে, উফফ চুপ করবে, কান ধরে যায়। ধরুক তোয়ার কান, তোয়ার আর কত কি ধরে আইও দেখমু। জিয়ান জিগাইছি হিয়ান কন, বলতে আমি ইচ্ছুক নই। এডুইন রাগ দেখালো। অভ্র অবশ্য এসব রাগকে মোটেও পাত্তা দেয় না। অভ্রের সাথে এডুইনের পরিচয় বাংলাদেশে আসার পর থেকেই। এডুইনের পাশে বাসায় ভাড়া থাকত অভ্রের পরিবার। শুরুতে একটা বল নিয়ে তাদের ঝগড়া শুরু হয়। ঝগড়াটা এমন পর্যায়ে যায় অভ্র ইট মেয়ে তারা চিহ্ন রে এডুইনের মাথা ফাটিয়ে দেয়। এরপর থেকেই এডুইন অভ্রকে এড়িয়ে চলে। অভ্রকে মোটেও পছন্দ করে না, কিন্তু ছটফটে অভ্র এডুইনকে কিছুতেই ছাড়ে না। সেই ছোট বেলার সম্পর্ক এখনো টেনেটুনে চলছে আর চলবে। কিয়া জিগাইছি হুনো না, বই রিয়ান কাটলা কেন্নে, সে অনেক কাহিনী পড়ে বলবো। তোয়ার হাপ সাপ গুনরে হরাই রাহো, আর কিন্তু হাপ দেখলে ডর লাগে। তোমাকে কামড়ে দিলে বেশি খুশি হব। ভাবছি এনাকন্ডা আনবো কি বলো। ওমা আই কিচ্ছি, খালি আর হিচে লাগো। দিন দিন বোন মানুষ হই যাওর তোয়ারে লাগবো বোন মাইনসের মতো। ওমা তানা তোয়ারে লাগে সেক্সি। শাট আপ অভ্র। হঠাৎ ভেসে এলো আন্দ্রিয়ার চিৎকার। এই প্যালেসে এডুইন ছাড়া কেউ থাকে না, তাহলে মেয়ালি চিৎকার কোথা থেকে আসছে? অভ্র চমকে যায়। এডুইনকে কিছু বলার আগেই ছেলেটা দৌড়ে দোতলার দিকে যায়। অভ্র দাঁড়িয়ে না থেকে এডুইনের পেছনে ছুটতে শুরু করে। অভ্র কিঞ্চিত অবাক হয় যে ছেলে এতক্ষণ খুঁড়ে খুঁড়ে হাঁটছিল, সেই ছেলে এখন দৌড়াচ্ছে। ইন্টারেস্টিং। এডুইন কক্ষের দরজা খুলেই ছুটে গিয়ে আন্দ্রিয়াকে জড়িয়ে ধরল। কি হয়েছে কুইন, কাঁপছো কেন? ও, ওটা আমার মাথায় বসেছিল। এডুইন বিছানায় তাকালো। একটা সুগার গ্লাইডার পিটপিট চোখে তাকিয়ে আছে। নিশ্চয়ই আন্দ্রিয়ার চিৎকারে সেও ভয় পেয়েছে। আন্দ্রিয়া, ওটা সুগার গ্লাইডার, তোমাকে কিচ্ছু করবে না। এডুইন আন্দ্রিয়ার কপালে চুমু খেল। মেয়েটাকে জড়িয়ে ধরল বুকের মাঝে। অভ্র যেন আকাশ থেকে পড়েছে। এসব কি হচ্ছে? কি দেখছে সে? অভ্র কক্ষে প্রবেশ করল এবং এডুইনের উদ্দেশ্যে অবাক কণ্ঠে বলে, তোয়ার লাং আছে। অভ্রের আগমন ছিল আন্দ্রিয়ার কাছে মরুভূমিতে বৃষ্টির সমতুল্য। সে তো জানে এখাকে কেউ আসে না, তাহলে উনিকে। অপরদিকে অভ্রের অনুভূতিও একই রকম। এডুইন একটা মেয়েকে জড়িয়ে ধরছে। হোয়াট দা? অভ্র মুখ ফুটে কিছু বলার আগে এডুইন কটমটে চাহনি নিক্ষেপ করে বলে, কি বললে? তোয়ার লাং আইলো কোনা নতুন? হোয়াট দাফা? এডুইন এক প্রকার ঝাঁপিয়ে পড়ল অভ্রের উপর। ছেলেটা কলার টেনে ধরে গলা চেপে ধরল। এডুইন, ছাড়ো, লাগছে আমার। আন্দ্রিয়া কি করবে ভেবে পেল না। সবটা তার মাথার উপর দিয়ে যাচ্ছে। কোন মতে দ্রুত বিছানা থেকে নামতে গিয়ে জামার সাথে পা লেগে ফ্লোরে উল্টে পড়ল। এডুইন অভ্রকে ছেড়ে দ্রুত আন্দ্রিয়াকে কোলে তুলে নিল। আন্দ্রিয়া নিজের ব্যথাকে চেপে রেখে চুপচাপ দাঁতে দাঁত চেপে রইল, কিন্তু এডুইন ঠিকই বুঝে ফেলল তার কুইনের কষ্ট। কোথায় ব্যথা লেগেছে কুইন? পায়। ইসস দেখি। এডুইন ব্যতিব্যস্ত হল। আন্দ্রিয়ার পা টেনে এনে নিজের কোলে বসালো। কুইন, কথা বলো, কোথায় লেগেছে? এডুইনের অতিশয় ব্যস্ততা আন্দ্রিয়াকে লজ্জায় ফেলে। অভ্র নিজেকে সামলে এডুইনের পাশে দাঁড়ায় এবং দ্বিধাবোধে প্রশ্ন করে, এডুইন, হু ইজ শি? শি ইজ মাই কুইন। হোয়াট?
সিরিয়াসলি? ইয়েস। অভ্র চোখ মুখ কুঁচকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড, কি মনে করে এডুইনের কথাটা মজা ভেবে হাসতে হাসতে একটা চেয়ারে বসে পড়ল। তার হাসি দেখে আন্দ্রিয়া ড্যাব ড্যাব চোখে তাকিয়ে, তোয়ার মতন বোন মাইনসেরে কে বিয়া কইরব? তোমার মতো বোন মানুষকে কে বিয়ে করবে? অভ্র মুখ সামলে কথা বলো। না না, তোয়ারে বোন মানুষ কন যাইতো না, তুমি মিয়া সেক্সি আছো। না না, তোমাকে বোন মানুষ বলা যাবে না, তুমি মিয়া শেষই আছো। এডুইন অভ্রের হাত টেনে রুমের বাইরে আনল। রাগে ক্ষোভে এডুইনের পায়ের ব্যথাটা কোথায় যেন উধাও হয়ে গেল। নিচে নেমেই অভ্রকে প্যালেস থেকে বের করতে চাইল এডুইন, কিন্তু তা আর হলো না। অভ্র যে পরিমাণে তাদর মানুষ, তার সাথে কোন কালেই এডুইন পেরে উঠে না। অভ্র স্বাভাবিক হলো এবং এডুইনকে প্রশ্ন করল, মেয়েটাকে? এডুইন, আন্দ্রিয়া মেরি, আমরা বিয়ে করব। এই ছেলে নিজের বয়স ভুলে গেছো? মনে করিয়ে দেব। কি যেন নাম বললে? ও আন্দ্রিয়া মেরি। আন্দ্রিয়া জানে তোমার বয়স। কথাটা এমন ভাবে বলছো আমি যেন 40-এর বুড়ো। তুমি আর আমি একই বয়সী, তাহলে তুমি বিয়েও করছো না, আবার আমার পেছনে পড়েছ? আরে হ্যাঁ, আমি তো আর এমন বাচ্চা মেয়ে বিয়ে করতে যাচ্ছি না। সে বাচ্চা নয়, বিয়ের বয়স হয়েছে। অভ্র আর চোখে তাকিয়ে দেখে আন্দ্রিয়া আসছে। অভ্র পুনরায় এডুইনকে খোঁচাতে বলে, তোয়ার মতো কটকইটা বুড়া যদি এইকা জোয়ান মায়া বিয়া করে তাইলে তো এই গান সার্থক। কি কও, গান গাইতামনি? শাট আপ অভ্র। অভ্র কি এডুইনের কথা মানে? মোটেও না। সে বেশ জোরেই গেয়ে উঠল, কাশিতে কাশিতে বুইরার লুঙ্গি যায় খুলিয়া। অভ্র, আই কিল ইউ। বাকি লাইন বলতে দাও। এডুইন আন্দ্রিয়াকে দেখে অভ্রকে ইশারা করল চুপ থাকতে। আন্দ্রিয়া এসে বসল এডুইনের পাশে। উনি কে? এডুইন। আন্দ্রিয়ার প্রশ্নে এডুইন প্রত্যুত্তর না করলেও অভ্র ভীষণ আগ্রহী আন্দ্রিয়ার সাথে পরিচিত হতে। হ্যালো, আমি অভ্র মাহমুদ। তুমি মুসলমান? জি। আমি আন্দ্রিয়া মেরি। এখানে কি করে এলে? না মানে এডুইনের মতো বোন মানুষের সাথে কি করে থাকছ? এডুইন কিছুটা বিরক্ত হলো। আন্দ্রিয়ার সম্মুখে বাধা হয়ে বসে পড়ল সে। এডুইন চায় না অভ্র ভালোভাবে আন্দ্রিয়াকে দেখতে পায়। এডুইনের আবার হিংসাত্মক মনোভাব বেশি, সে নিজের জিনিস নিয়ে একটু বেশি হিংসায় ভুগে। এডুইন প্রচণ্ড বিরক্ত কণ্ঠে শুধায়, অভ্র প্লিজ চুপ করো। আন্দ্রিয়া এতক্ষণ সন্দিহান দৃষ্টিতে অভ্রের পানে তাকাচ্ছিল। সে কোথায় যেন অভ্রকে দেখেছে, কিন্তু কোথায় দেখেছে? কোথায় কোথায় কোথায়? আন্দ্রিয়া যখন ভাবনায় মশগুল তখনই অভ্র পাল্টা প্রশ্ন করল, আন্দ্রিয়া কি ভাবছ? আপনাকে কোথায় যেন দেখেছি, মনে করতে পারছি না। আমি মডেল অভ্র। তুমি আমাকে দেখবে অস্বাভাবিক কিছু নয়। আমার নিজস্ব ব্র্যান্ড আছে, আমার ব্র্যান্ডের আমি মডেল। এছাড়াও আমার টুকটাক অন্য ব্র্যান্ডের সাথেও কাজ করা হয়। আন্দ্রিয়া এক প্রকার লাফিয়ে উঠল। সে এবার বুঝতে পারছে অভ্রকে সে কোথায় দেখেছে। আন্দ্রিয়ার চকচকে আগ্রহ ভরা চাহনি এডুইনের মোটেও সহ্য হল না। জলে উঠল তার দুচোখ। চিনচিনে ব্যথায় বুকটা কেমন ভারী হয়ে উঠছে। হ্যাঁ, মনে পড়েছে, আপনাকে আমি অনলাইনেই দেখেছি। এডুইনকে বলেছি আমার ব্র্যান্ডের মডেল হতে। তাকে নিয়ে ফটোশ্যুট করালে সবার নজরে আসবে, তা আমি শিওর। হ্যাঁ তাই তো। এডুইন, আপনি রাজি হচ্ছেন না কেন? আন্দ্রিয়া, তুমি থামবে? উপরে যাও। এডুইন দাঁতে দাঁত চেপে বলল। আন্দ্রিয়া আর বসল না। সে এডুইনের কথায় বাধ্য মেয়ের মতো উঠে যেতেই অভ্র বলল, আন্দ্রিয়া তুমি মডেল হবে? বেশি না একবার চেষ্টা করো। আন্দ্রিয়া ঘুরে দাঁড়ালো। এত সুযোগ্য অফার। আয়নায় দাঁড়ালে মাঝে মাঝে সে ভাবে একবার, শুধু একবার অডিশন দিলেই সে সিলেক্ট হয়ে যাবে। তাছাড়া শালোমি সবসময় বলে, আন্দ্রিয়া মেরি, আপনি সিনেমায় গেলে বাকি নায়িকাদের কপাল পুড়বে। খুশিতে যখনই আন্দ্রিয়া হ্যাঁ বলতে যাবে ঠিক তখনই এডুইন করে বসল এক অবিশ্বাস্য কাজ।
হলো রুমে সাজানো একটি গাছে প্যাঁচিয়ে ছিল নির্বিষ লাউ ডগা সাপ। সাপটি দেখতে চকচকে সবুজ এবং তার দেহ গরম ফিনফিনে। এডুইন সাপটিকে হাতের মুঠোয় পুরল এবং অভ্রের মুখে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে মুখ চেপে ধরল। একে তো অভ্র সাপ দেখলেই ভয় পায়, তার উপর তার মুখের ভেতর সাপ। আতঙ্কে চেঁচিয়ে উঠল আন্দ্রিয়া। অভ্রের চাহনি দেখে মনে হলো এক্ষুনি তার মুখের ভেতর বোতারা চিহ্ন মা ব্লাস্ট হয়েছে। এডুইনু, উনাকে ছেড়ে দিন, সাপটা মরে দেবে। হবে মডেল। না না, আমি মজা করছিলাম। এডুইন বাঁকা হাসল। অভ্রের মুখ থেকে টেনে বের করল চিকন লাউ ডগা সাপটা। অভ্র দ্রুত মুখে হাত চেপে ওয়াশরুমের দিকে দৌড় লাগাল। কি অদ্ভুত ছেলে রে বাবা। এডুইন আন্দ্রিয়ার দিকে ঝুঁকে এলো, মেয়েটার ঠোঁটে ঠোঁট মিশিয়ে বলে, মাই কুইন, আমি ছাড়া আর কিছু নিয়েই ভাববে না, নিজের রুমে যাও। আন্দ্রিয়া কি প্রতিক্রিয়া জানাবে ভেবে পেল না। মেয়েটা চুপচাপ হেঁটে চলে গেল উপরে। পেছনে থেকে অবশ্য একবার এডুইনকে দেখতে ভুলল না। বৃষ্টি নেই, বাইরে বইছে ঝড়। ঝড়ের তাণ্ডবে পরিবেশ পরিস্থিতি কেমন যেন হয়ে উঠেছে। বজ্রের শব্দে থেকে থেকে কেঁপে উঠছে সকলে, তবে পাপেটের পাতালপুরীতে সেসব কিছুই শোনা যাচ্ছে না। গভীর রাতে পাপেট পাতালে প্রবেশ করল পা খুঁড়িয়ে খুঁড়িয়ে। সোডিয়ামের আলোতে মায়া পাপেটকে দেখেই কেঁপে উঠল। মেয়েটার আতঙ্কিত চাহনিতে পাপেট ভীষণ মজা পেল। সে বসল মায়ার পাশে। আমি সাধারণত একটা মেয়েকে 2 দিনের বেশি ভোগ করি না, আজ তোমার দ্বিতীয় দিন। মায়া মুখ ফুটে কিছু বলতে চাইল, কিন্তু মুখ বাঁধার কারণে কিছুই বলতে পারছে না। পাপেট মায়ার মুখটা খুলে দিল এবং নিজের গায়ে থাকা শার্ট প্যান্ট খুলতে শুরু করল। মায়া লজ্জায় আহাজারিতে চোখ খিচে বন্ধ করতে পাপেট চাপা হেসে বলে, লুক অ্যাট মি। মায়া কিছুতেই তাকালো না পাপেটের পানে। এতে পাপেটের রাগের মাত্রা বাড়ল। পাপেট নিজের রাগকে কিছুতেই সংবরণ করতে পারে না। সে চেঁচিয়ে বলে, আই সেইড লুক অ্যাট মি। মায়া থরথরে কাঁপতে থাকে, তবুও তাকায় না পাপেটের পানে। এ যেন নীরব যুদ্ধ চলছে দুজনের মাঝে। পাপেট কিছুতেই হেরে যাওয়ার লোক নয়। মনে মনে বিশ্রী হাসল। তাকাবে না? যখন তাকাবে না ঠিক আছে, এই চোখ থেকে কি লাভ? পাপেট টেবিল থেকে একটি কলম হাতের মুঠোয় পুরল। কালবিলম্ব না করে মায়ার দুচোখে একের পর এক ঘাই দিতে থাকল। পাপেট থামছে না, তার হাতের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে মায়ার চোখে ঘাই দিচ্ছে। এদিকে মায়ার ছটফটে চিৎকার, আহাজারিতে পাপেট তৃপ্তির হাসি দিচ্ছে। তার হাত এবং শরীরের বিভিন্ন অংশে রক্তের ছিটা লেগে আছে। সে কি বিভৎস দৃশ্য! অক্ষিকোটরে থাকা মায়ার 2টি চোখ ঘেটে আছে। পাপেট বসল চেয়ারে, মায়ার অনাবৃত সারা দেহে হাত বুলিয়ে নিজেকে প্রস্তুত করে নিল। আজকেও তার সাথে ব্যতিক্রম হলো, তার দেহ কিছুতেই সায় দিচ্ছে না। নিজের দুর্বলতার ব্যাপারটা কিছুতেই মানতে চায় না পাপেট। তার জেদের বলি হলো মায়া। এক প্রকার নিজের দেহের সাথে জোর খাটিয়ে মেয়েটার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করল পাপেট। এভাবে পেরিয়ে গেল অনেকটা সময়। মায়ার শরীরে সারা শব্দ নেই। মেয়েটা কি তারা চিহ্ন রে গেছে। মায়া ফুল বিক্রেতা, সে যে নিখোঁজ তাতে কারো মাথা ব্যথা নেই। পুলিশের কাছে জানানো হলেও পুলিশ তাতে খুব বেশি গুরুত্ব দিচ্ছে না। একটা ফুল বিক্রেতা মেয়ে কি এই সমাজে খুব বড় কেউ হয়ে গেল? মায়ার জন্য আহাজারি করছে শুধু তার মা, আর কেউ না, কেউই না। পাপেট চেয়ার থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে সামনে গেল এবং ফিরে এসে বসল একটি তুলি এবং ক্যানভাস নিয়ে। চকিতে থাকা ধারালো চকচকে ছুরিটা হাতে তুলে নিয়ে মায়ার পেট কাতারা চিহ্ন টতে শুরু করল। যখনই রক্তের স্রোতে সবকিছু ভেসে যাচ্ছিল, তখনই সেই রক্ত দিয়ে ক্যানভাসে একটি মেয়ের উলঙ্গ দৃশ্যের ছবি আঁকতে ব্যস্ত হয়ে পড়ল পাপেট। সে যখন ছবি আঁকছিল তখন তার চোখে মুখে ফুটে উঠল তৃপ্তির হাসি। ছবি আঁকা শেষ, ক্যানভাসটা ঝুলিয়ে দিল দেয়ালে এবং চাপা সুরে বলল,
দিস সোসাইটি মেড মি এ গোস্ট। পাপেট ফিরে এলো মায়ার কাছে। শেষবারের মতো আরেকবার মায়ার সাথে দৈহিক সম্পর্কে লিপ্ত হলো। একটা মৃত দেহের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে পাপেটের মোটেও ভয় লাগলো না। নিজের পরিপূর্ণ খায়েশ মিটিয়ে চাপাতির সাহায্যে কেটে ফেলল মায়ার মা তারা চিহ্নথা। ইয়েস, পাপেট আরেকটা ট্রফি জিতেছে। সেই খুশিতে তার পোষা কুকুরদের দারুণ ভোজন বিলাস করানোর সিদ্ধান্ত নিল। পাপেট শুরু করে তার কাজ। ধারালো ছুরির সাহায্যে কুচি কুচি করতে থাকে মায়ার দেহে থাকা সমস্ত মাংস। আন্দ্রিয়া নিখোঁজ নয়, বাড়ি থেকে পালিয়েছে। যে নিখোঁজ হয় তার খোঁজ পাওয়া সম্ভব, কিন্তু যে স্বেচ্ছায় নিজেই পালিয়ে যায় তাকে কি করে পাওয়া যাবে আমাকে একটু বলবেন? আন্দ্রিয়ার বড় চাচা সোয়ান বেশ আফসোস নিয়ে সন্দিহান কণ্ঠে শুধালেন। তার কণ্ঠে ভেসে উঠছে হতাশা, ভয়, সংশয়। গত কয়েকটা দিন কতটা দুর্বিষহ কাটছে তা কি আর বলে বোঝানো সম্ভব? আদরের আন্দ্রিয়া জেদ দেখিয়ে কোথায় গেল, আদৌ গেল নাকি বিপদে পড়ল, তার উত্তর জানা নেই কারোই। আন্দ্রিয়ার বড় চাচা সোয়ান ভীষণ ব্যস্ত মানুষ। ব্যবসার কাজে তিনি বেশিরভাগ সময় দেশের বাইরেই থাকেন। হঠাৎ আন্দ্রিয়া নিখোঁজ সংবাদ পেয়ে তিনি ছুটে এসেছেন দেশে। মেয়েটাকে খুঁজতে কম চেষ্টা চালাচ্ছেন না। সেই সাথে পুলিশ তো আছেই। পুলিশ নিজের সর্বোচ্চটা দিয়েই কাজ চালিয়ে যাচ্ছে। আজ তিনি ঢাকায় এসেছেন আন্দ্রিয়ার দলের একজন বন্ধুর পরিবারের সাথে যোগাযোগ করতে, কিন্তু সেখানেও আন্দ্রিয়া নেই। সেই সুযোগে তিনি নিজ শহরে ফেরার আগে মার্ভেলাস প্রতিষ্ঠানে এসেছেন। উদ্দেশ্য এখানকার যে স্যাররা আন্দ্রিয়াকে চেনেন তাদের সাথে আলাপ করা। এবাকাসের শিক্ষক মার্টিনের সাথে আন্দ্রিয়ার বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। শুধু আন্দ্রিয়া নয়, তিনি সবাইকেই সমান গুরুত্ব এবং বন্ধুত্বের চোখে দেখেন। মার্টিন কফিতে চুমুক দিলেন এবং চিন্তিত হয়ে বলেন, আন্দ্রিয়ার মিসিং নিয়ে আপনি শুরু থেকে একবার বলুন। দেখা যাক আমরা এর কোন সমাধান পাই কিনা। সোয়ান দীর্ঘশ্বাস ছাড়লেন এবং বলতে শুরু করেন, আন্দ্রিয়া আমাদের জানায় সে বন্ধুদের সাথে ব্যাংকক যাবে। যেহেতু তার পাসপোর্ট করাই আছে তাই তার সাহস এই ব্যাপারে দ্বিগুণ বেড়ে গেল। ওর পাসপোর্ট করার কারণ, কয়েক মাস আগেই আমরা সপরিবার দেশের বাইরে গিয়েছিলাম আমার বড় ছেলের বিয়েতে। সে দেশের বাইরে একজন কানাডিয়ান মেয়েকে বিয়ে করেছে। ওকে। তারপর আন্দ্রিয়া অনেক জোরাজোরি করলেও আমি কিংবা আমার পরিবারের কেউ তাকে ছাড়তে রাজি হয়নি। হঠাৎ সেদিন সকালে আমার ওয়াইফ মানে আন্দ্রিয়ার বড় চাচিমনি ওর টেবিলে একটা চিঠি পায়। সেখানে স্পষ্ট বিবৃতিতে লেখা সে স্বেচ্ছায় বাসা ছেড়ে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে জানানোর প্রয়োজন বোধ করছে না। সময় হলে আমরা জানতে পারব। পেইন্টিং শিক্ষক গ্রেস বিচলিত হলেন। এইটুকুনি মেয়ের এতটা দুঃসাহস? পরিবারের বাইরে এত দূর যাওয়ার সাহস করে? নিশ্চয়ই বন্ধুরা মেয়েটার মাথা বিগড়ে দিয়েছে। তাছাড়া আন্দ্রিয়া যে ছটফটে মেয়ে এই সম্পর্কে তার বাকি দুই শিক্ষক মার্টিন ও ডেরিক আগেই বলেছে। তবে মেয়েটা যে ঘাড় তারা তা ইতোমধ্যে গ্রেস ভালো করেই বুঝতে পারছে। এইটুকুনি মেয়ে কি না পুরো পরিবার, শিক্ষক, পুলিশ সবাইকে চিন্তায় ফেলে বাড়ি ছাড়ল। গ্রেস নিজের ভাবনা কথার মাধ্যমে প্রকাশ করলেন না। তিনি চুপচাপ তাকিয়ে রইলেন। ভায়োলিনের শিক্ষক ডেরিক চিন্তিত কণ্ঠে বলেন, ওর বন্ধুদের বাড়িতে যান, একা যাবেন না, পুলিশ নিয়ে যাবেন। গিয়েছিলাম। ওর বন্ধুরা ব্যাংকক যাওয়ার কথা থাকলেও ওরা কেউ যায়নি। মূলত দলের একজন নাকি অ্যাক্সিডেন্ট করেছে আর তাই তাদের এবারের ট্যুর বাতিল। তাহলে আন্দ্রিয়া কোথায়? একই প্রশ্ন তো আমারও। ব্যাপারটা এমনও তো হতে পারে আন্দ্রিয়া মিথ্যা বলেই বাড়ি ছেড়েছে। সেসব আমি জানি না। আপাতত আমি আর কোন রাস্তাই খুঁজে পাচ্ছি না। সবার মাঝে ছেয়ে গেল নীরবতা। একবার ভাবছে আন্দ্রিয়া হয়তো বিপদে পড়েছে, আবার মনে হচ্ছে মেয়েটা স্বেচ্ছায় গা ঢাকা দিয়েছে। যদি কিডন্যাপ হতো তবে নিশ্চয়ই মুক্তিপণ চেয়ে ফোন করা হতো। কি হচ্ছে কি হবে কেউ বুঝতে পারছে না। নিস্তব্ধ রাত। সারাটা প্যালেস এখন নীরবতায় ঘিরে আছে।
এডুইনের প্রিয় পশু পাখিরা ঘুমে বিভোর। এডুইন একটু আগে বাইরে পাহারা দেওয়া শেফার্ড কুকুরগুলোকে খাবার দিয়ে এসেছে। এরা বর্তমানে পুরো প্যালেসের বাইরে পাহারায় নিয়োজিত। বাইরে কোন অপরিচিত লোক এলেই তার উপর আক্রমণাত্মক হয়ে উঠবে, সেই সাথে কামড়ে ছিঁড়ে খাওয়ার জন্য তারা সর্বদা প্রস্তুত। এই যে এত বাড়তি নিরাপত্তা কার জন্য? আন্দ্রিয়া মেরি যে এই প্যালেসে আছে তা তো আততায়ীরা জানেই। একমাত্র আন্দ্রিয়ার নিরাপত্তায় এডুইনের এত আয়োজন। এডুইন পা খুঁড়িয়ে খুঁড়িয়ে বসল তার ডেস্কটপে। আজ রাতে জরুরি আলোচনা আছে জনাব রনের সহিত। এডুইনের সাথে ভিডিও কলে আলাপ চলছে জনাব রনের। তিনি তার সমস্যার কথা এডুইনকে জানাচ্ছেন। এডুইন বেশ মনোযোগ সহকারে সেসব কথা শুনছে। কথার মাঝেই এডুইন বলল, রনো, হোয়াট ডু ইউ ওয়ান্ট? আই ওয়ান্ট টু কিল হিম। কথার মাঝেই উত্তেজিত হয়ে পড়লেন জনাব রনো। তাতে অবশ্য এডুইন বাঁকা হাসল। রাগের মাথায় খুন করতে চাওয়া অস্বাভাবিক কিছু নয়, কিন্তু খুন করে কি মজা। এডুইন ধূপ করে নিভে গেল। চোখে মুখে ফুটিয়ে তুলল হিংস্রতা। মিস্টার রনো, আমি কিছু বলতে চাই। বলবো? অবশ্যই এডুইন, আমি শুনতে চাই তোমার কথা। প্রতারকদের খুন করলে কি লাভ? মরে যাবে, কাহিনী শেষ। এতে কি আনন্দ হবে? আপনি যদি দ্বিগুণ আনন্দ পেতে চান তবে আমি বলবো আপনি সেই প্রতারকটাকে পঙ্গু করার ব্যবস্থা করুন। এমন ভাবে পঙ্গু করবেন যেন নিজের স্থানে পুনরায় ফিরে আসতে না পারে। চোখ গেলে দিতে পারেন, না থাক, এতটা কষ্ট করা লাগবে না। চোখ বরং উপরেই ফেলা হবে, কিংবা একটা হাত একটা পা কাটতে পারেন। আমি তো নরমাল কিছু উদাহরণ দিলাম। আপনার সিদ্ধান্ত জানানোর পর কিছু এক্সট্রা বুদ্ধির কথাও বলতে পারি। প্রতারকটাকে সবচেয়ে বড় আঘাত দেওয়া যাবে তার কাছের মানুষের মাধ্যমে, তাই না মিস্টার রনো? জনাব রনো মধ্য বয়স্ক লোক। তিনি এডুইনকে তার তীক্ষ্ণ বুদ্ধিমত্তার জন্য পছন্দ করেন। যে কোন সমস্যা কিংবা জরুরি যুক্তি পরামর্শে তারা একসঙ্গেই কাজ করেন। রনো কিছুটা সময় চুপ রইলেন। হঠাৎ কিঞ্চিত হেসে মাথা নেড়ে বলেন, আই লাইক ইউ এডুইন উইলসন। আমরা তাহলে আরেকটা ব্লাডি প্রজেক্ট হাতে তুলতে যাচ্ছি। ইয়েস। আপনাকে আমি সাজেস্ট করব রাশিয়ান কিছু গ্যাংস্টারের মাধ্যমে কাজটা করান। তারা বিশ্বস্ত। ইয়েস। তুমি চলে এসো এডুইন, আমরা বরং খুশি মনে একসাথে ওয়াইন হাতে চিয়ার্স করব। এডুইন ঠোঁট উল্টে বলল, সরি মিস্টার রনো, তা হচ্ছে না। জরুরি কাজে বাংলাদেশে থাকতে হবে। আমি বরং আপনার বাকি কাজটা নিজ দায়িত্বে করে দেব। অবশ্যই কাজ শেষ হলে তোমার জন্য স্পেশাল গিফট। এডুইন। রনের কথা শেষ হওয়ার আগেই আন্দ্রিয়ার ডাক পড়ল। মুহূর্তে ঘাবড়ে গেল এডুইন। আন্দ্রিয়া তার পেছনেই দাঁড়িয়ে। তবে কি এতক্ষণ এসব কথা শুনেছে? সর্বনাশ! দ্রুত হাতে কল কাটল এডুইন। হুট করেই দেখা দিল তার কপালে সাদৃশ্য হওয়া চিকন ঘাম। এডুইন কাঁপছে। আন্দ্রিয়ার মনে কোন সন্দেহ বেঁধে দেওয়া চলবে না। এডুইন ঢোক গিলে পেছনে তাকাল। কুইন, ঘুমাওনি? কার সাথে কথা বলছিলেন? এখানে না নেটওয়ার্ক নেই। কই, আমি তো লেকচার শুনছিলাম। কার লেকচার? এডুইন কোন মতে বলে, একজন মোটিভেশনাল স্পিকারের লেকচার শুনছিলাম। শুনবে কুইন? এডুইন আন্দ্রিয়ার সন্দেহ দূর করতে চাইল। আন্দ্রিয়া কোন মতে চোখ কচলে এগিয়ে এলো এডুইনের পাশে। এত লেকচার ফেকচার আমার ভালো লাগে না এডুইন। এডুইন হাত টেনে আন্দ্রিয়াকে কোলে বসালো। আজ যে ভুলটা করেছে এমন ভুল আর গ্রহণযোগ্য নয়। আরো সতর্ক থাকতে হবে। কেন যে দরজা বন্ধ করলো না? উফ! এডুইন কোন মতে ঢোক গিলে। তুমি তো ঘুমিয়েছিলে। আবার উঠে গেলাম। ভালো লাগছে না, ঘুম আসছে না এডুইন। আন্দ্রিয়া এডুইনের গলা জড়িয়ে কাঁধে মাথা রাখল। এডুইন সেই সুযোগে পরপর বেশ কয়েকবার আন্দ্রিয়ার গালে চুমু খেল। এডুইনের বুকের পাশে দুটো শার্টের বোতাম খোলা, ক্রস লকেটটা এলে আছে, সেই সাথে কস্তুরীর সুঘ্রাণ আন্দ্রিয়াকে মাতাল করে তুলে।
এডুইন তো তার, তাই কোন বাধা ছাড়াই এডুইনের গলায় চুমু খেল আন্দ্রিয়া। হঠাৎ আন্দ্রিয়ার চোখে পড়ল বিছানার পাশে থাকা একটি খরগোশের পানে। ধবধবে সাদা খরগোশটা কুটি কুটি দাঁত দিয়ে গাজর খাচ্ছে, তা দেখে আন্দ্রিয়ার ভীষণ ভালো লাগল। মুহূর্তে ধরা দিল তার হাস্যোজ্জ্বল চাহনি। মনের ভুলেই এডুইনের কাছে আহ্লাদী কণ্ঠে বলে, জানে না আমার এক্সের 2টা র্যাবিট ছিল। এত কিউট উফ। আন্দ্রিয়া কথা শেষ করার আগেই এডুইন তার গাল চেপে ধরল। রাগে থরথরে কেঁপে উঠল তার সমস্ত শরীর, রক্তিম চাহনি আর তেজিয়ান কণ্ঠ, যা এক মুহূর্তে আন্দ্রিয়াকে বিবশ করে তুলল। কি বললে তুমি? কার কথা বললে? অতর্কিত হামলায় আন্দ্রিয়া হিসহিসিয়ে উঠল। হ্যাড এডুইন, আমারলা হিসস কুইন, তুমি এসব আমায় বলবে না। তুমি আমার জানো না। অতীত ভুলে যাও প্লিজ, এমন ভুল আর করবে না, ঠিক আছে? এডুইন গালটা ছেড়ে দিল। আন্দ্রিয়া ভয়ে কাঁপতে কাঁপতে প্রশ্ন করল, বলেছি তো কি হয়েছে? আমি ছাড়া কারো কথা বলবে না, কারো কথা ভাববে না। তোমার বর্তমানকে এডুইন, ভবিষ্যৎকে এডুইন। কি বলেছি মাথায় থাকবে। আতঙ্কের মাঝেও আন্দ্রিয়ার হাসি পেল। এডুইন কি জেলাস ফিল করছে। আন্দ্রিয়া কোন মতে হাসি থামিয়ে বলে, আমাকে ছাড়ুন, আমি ঘুমাবো। চলো ঘুমাই। এডুইন আন্দ্রিয়াকে কোলে তুলে নিজের বিছানায় শুইয়ে দিল। কক্ষের বাতিটা নিভিয়ে দিতেই আন্দ্রিয়া চমকে গেল। এডুইন, আমাদের একসাথে থাকা ঠিক হবে না, অন্তত এই রাতে না। এডুইন এগিয়ে এসে আন্দ্রিয়ার পাশে শুয়ে পড়ল। আন্দ্রিয়াকে টেনে আনল সন্নিকটে। কেন ভয় পাও এডুইন? আমরা যদি কোন ভুল করে ফেলি? এখানে তুমি আমার, আমি তোমার। এখানে কোন সমাজ নেই আর আমার কোন মাথা ব্যথা নেই কে কি বলল। ভুল করলেও তুমি আমারই আন্দ্রিয়া, মেরি মাই কুইন। এডুইন আন্দ্রিয়ার সামনে কখনোই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। মেয়েটার ফোলা গাল দুটোতে হাত বুলিয়ে আন্দ্রিয়াকে ভাবার সুযোগ দিল। আন্দ্রিয়ার প্রত্যুত্তর না পেয়ে সে বাঁকা হেসে আন্দ্রিয়ার ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নিল। আবছা আলোয় আন্দ্রিয়া নিজের অস্তিত্ব হারিয়ে ফেলল এডুইনের আড়ালে। বাইরে থেকে থেকে কুকুরের ডাক আসছে, সেই সাথে ভেসে উঠছে আন্দ্রিয়ার ভারী শ্বাস প্রশ্বাসের অনুকার। এডুইন আন্দ্রিয়ার ঠোঁট ছেড়ে গলায় মুখ ডুবাল। দাঁতের ঘর্ষণে রক্তিম হয়ে উঠল মেয়েটার ফর্সা চামড়া। আন্দ্রিয়ার নিকট কোন বাধা না পেয়ে এডুইন ক্রমশ বেপরোয়া হয়ে উঠল। নির্লিপ্ততা দৃষ্টিতে উঠে বসে নিজের শার্টের বোতাম খুলতে শুরু করল এডুইন। অপরদিকে লজ্জায় রক্তিম হওয়া আন্দ্রিয়ার গালে বেশ কয়েকবার চুমু খেতেও ভুলল না। কুইন, হু লাভ ইউ। আন্দ্রিয়া প্রত্যুত্তর করার আগেই এডুইন তার জামা টেনে ধরল। আন্দ্রিয়া ঠিকই ছিল। হঠাৎ মেয়েটা এডুইনকে ধাক্কা দিয়ে দ্রুত সরে গেল। আন্দ্রিয়ার এমন কাণ্ডে রেগেমেগে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ন্যায় এডুইনের রাগ তরতরিয়ে বাড়ল। তার বলিষ্ঠ দেহ টেনে আন্দ্রিয়াকে ফেলল বিছানায়। এডুইন নিজের মাঝে নেই, তার শরীরের ক্ষুধা জেগে উঠেছে। আজ রাত ভুল কিংবা অন্যায় যাই হোক, কিছু একটা হয়েই যাবে। আন্দ্রিয়ার 2 হাত যখন এডুইন নিজের হাতে বন্দি করল, তখনই হুহু শব্দে কেঁদে উঠল আন্দ্রিয়া। কান্নার শব্দে এডুইনের মাঝে জেগে ওঠা শারীরিক হিংস্রতা কোথায় যেন লুপ্ত হল। কোন মতে গায়ে জামা টেনে নিজেকে আড়াল করল আন্দ্রিয়া। অপরদিকে এডুইন ব্যতিব্যস্ত হয়ে বলে, কুইন, কি হয়েছে? ব্যথা লেগেছে? কি হলো, কথা বলো। আন্দ্রিয়া জবাব দিতে পারে না। তার আগেই তার হেঁচকি উঠে যায়। এডুইন পুনরায় আন্দ্রিয়ার গাল নিজের আজলায় পুরে ব্যস্ত কণ্ঠে বলে, ইউ ডোন্ট ফিল কমফোর্টেবল। এডুইনের হাতে জ্বলন্ত সিগারেট ধোয়ার কুণ্ডলি ছেড়ে নিজেকে কিছুটা চিন্তামুক্ত করতে চাইলেও চিন্তারা তার মস্তিষ্ক দখল করেছে। এত তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ এডুইন কিনা এই প্রশ্নেরই উত্তর পেল না। আন্দ্রিয়া কেন কাঁদছে? তবে কি আন্দ্রিয়া তার সাথে কমফোর্ট নয়, নাকি এডুইনকে এখনো মন থেকে গ্রহণ করতে পারছে না?
আচ্ছা, এমনও তো হতে পারে এডুইনের ভালোবাসার ছোঁয়াগুলো একটু বেশি হিংস্র ছিল। মানুষের সান্নিধ্য ছেড়ে বেশ কয়েক বছর আগেই পশুপাখির প্রতি ভালোবাসায় মনোনিবেশ করেছে। অবশ্য পশুপাখির প্রতি ভালোবাসা ছিল সেই ছোট থেকেই, কিন্তু মানুষের প্রতি কেন জানি ভালোবাসা জন্মায়নি অবশ্য ভুল কথা, যা একটু আশেপাশের মানুষদের ভালোবাসে ছিল সবটাই অতীতের কলুষিত স্রোতে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। আন্দ্রিয়াকে ভালোবাসার মতো স্পর্ধা এডুইন দেখিয়ে ছেড়েছে। আন্দ্রিয়া শুধু যে তার ভালোবাসা তা কিন্তু নয়, আন্দ্রিয়া মেয়েটার প্রতি শারীরিকভাবে টান অনুভব করে এডুইন। এই টানকে লাগাম দিয়ে যাচ্ছে অনেকটা দিন। মেয়েটা আচমকা কেন এলো? কেন এডুইনের শান্ত জীবনে ঝড় তুলে দিল? আন্দ্রিয়াকে কাছে পেলেই এখন শান্তি লাগে, তবে জলে উঠে শারীরিক চাহিদা এডুইন প্রতিবার নিজেকে আটকাতে ব্যর্থ হতে গিয়েও হয় না। নিজের তারিফ আজকাল নিজেই করে সে। আন্দ্রিয়ার কান্না থেমেছে, তবে মেয়েটা শান্ত মোহে বিছানায় বসে। বাইরে আচমকা শেয়ালের ডাক শোনা যাচ্ছে। এই ঘন জঙ্গলে এসব যে শোনা যাবে তা অস্বাভাবিক নয়। আন্দ্রিয়া মাথা তুলে তাকায় এডুইনের পানে। এডুইন। আন্দ্রিয়ার একটা ডাক এডুইনের ভেতর জ্বলতে থাকা আগুন নিভিয়ে দেয়। দ্রুত হাত থেকে সিগারেট ফেলে ছুটে আসে আন্দ্রিয়ার কাছে। আন্দ্রিয়াও কিছুটা এগিয়ে এসে এডুইনের গালে চুমু খায়, উন্মুক্ত বুকে হাত রাখতে তার হাত চেপে ধরে এডুইন। আন্দ্রিয়া, মেরি, আবার ভুল করছো, আমায় এতটা ফুরবল করে দিও না। আমি আপনাকে চাই এডুইন। তবে কাঁদলে কেন? যেভাবে যা হচ্ছিল তা আমি চাই না। এডুইনের ভ্রু কুঁচকে গেল। আন্দ্রিয়ার ভনিতা সে কিছুই বুঝতে পারছে না। কি চায় মেয়েটা? কি বলতে চায়? আন্দ্রিয়া, আমায় বলো কি হয়েছে? আপনি আমাকে সত্যি ভালোবাসেন? ইয়েস, ইয়েস মাই কুইন। তোমার মনে কি সন্দেহ? ঠিক আছে, আরো কিছুটা সময় নাও। না, কোন সন্দেহ নেই। আমি যা চাই আপনি তা চাইবেন। এডুইন আন্দ্রিয়ার গালে হাত রাখল, মেয়েটাকে ভরসা দিয়ে বলল, একবার বলো, শুধু একবার। এডুইন উইলসন তার ভালোবাসা পেতে সব করতে রাজি। বেশ, তবে চলুন আমরা বিয়ে করি। এডুইন মুহূর্তে চমকে গেল। বিয়ে? বিয়ের ব্যাপারটা তার মাথায় আসেনি। মূলত বিয়ের নাম তুললেও এখানে অনেক টানাপোড়েন দেখা যাবে, যা এডুইন মোটেও চায় না। যেমন এডুইনের মা জেনে যাবেন আন্দ্রিয়ার কথা। সে চায় আন্দ্রিয়া শুধু তার সাথে থাকবে, তার নিকট থাকবে। তাদের মাঝে আর কোন মানব অস্তিত্ব আসুক তা চায় না। সবচেয়ে বড় কথা, আন্দ্রিয়া বিয়ে নিশ্চয়ই একা করতে চাইবে না। সে অবশ্যই তার পরিবারের উপস্থিতি চাইবে, কিন্তু তার চাচারা এডুইনের মতো একটা আজব জীবন ধারণকারীর কাছে কি করে বিয়ে দেবেন আন্দ্রিয়াকে? হঠাৎ চিন্তায় এডুইনের মাথা খারাপ হয়ে গেল। আন্দ্রিয়াকে না পাওয়ার নিশ্চয়তা রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ল। এডুইনের চিন্তাগ্রস্ত মুখখানি আন্দ্রিয়া অতি সহজে ধরে ফেলল, তাই তার যুক্তি দিয়ে বলল, সম্পর্কটা এভাবে কতদিন বয়ে বেড়াব? বিয়েটা হয়ে গেলে আমাদের মাঝে আর কোন বাধা থাকবে না, লুকোচুরি থাকবে না। সম্পর্ক পাকাপোক্ত করতে আমাদের বিয়ে করা উচিত। এডুইন হঠাৎ বাঁকা হাসল। আন্দ্রিয়ার থুতনি তর্জনীর আঙুলের সাহায্যে তুলে ধরে ঠোঁটের কোণে চুমু খেল। হঠাৎ এডুইনের মুখচ্ছবি পাল্টে যাওয়াটা ধরতে পারল আন্দ্রিয়া, তবে সে ভাবল এডুইন হয়তো বুঝতে পারছে তার যুক্তিটা। কিন্তু এডুইন যে ভাবছে অন্য কথা। এডুইনের মাঝে যে স্বার্থপর সত্তাটা আছে সে পৈশাচিক হেসে বলে, আন্দ্রিয়া, মেরি, মাই কুইন, তুমি যে আমার রাস্তাটা এত সহজ করে দিচ্ছ তা বলার ভাষা নেই। নিজেই নিজেকে এডুইনের পিঞ্জিরায় বদ্ধ করতে চাইছো। এডুইন উইলসনের প্যালেসে তোমায় স্বাগতম অনেক আগেই জানিয়েছি, তবে এবার স্বাগতম জানাতে চাই এডুইনের দুর্বোধ্য জীবনে। মাই লাভ, আই এম রেডি টু ডু এভরিথিং ফর ইউ। এডুইনের দুর্বোধ্য হাসিটুকুর অর্থ আদৌ বুঝতে পারল না আন্দ্রিয়া। সে চেপে ধরল এডুইনের হাত। কি হলো, আপনি রাজি? ইয়েস, ইয়েস মাই কুইন। এডুইন, আমাদের বিয়েতে কে কে থাকবে? মানে আপনার দিক থেকে?
আপনি তো বলেছিলেন আপনার মা। আন্দ্রিয়ার কথা শেষ হওয়ার আগেই এডুইন বলল, সময় মতো জানতে পারবে। জীবনের বাকি জটিলতা তো তুমি জানো না। তা ঠিক। আন্দ্রিয়া কিছুটা সময় চুপ রইল। মনে জমে থাকা কথাগুলো সাজিয়ে এডুইনের উদ্দেশ্যে কিছু বলার আগেই এডুইন আন্দ্রিয়ার ঠোঁট চুমু খেয়ে বলে, কুইন, আর কোন কথা নয়, ঘুমাতে যাও। তোমার জন্য খুব অল্প সময় আছে, এই রাতটা নষ্ট করো না। এডুইন কিছুটা থেমে আন্দ্রিয়ার বা হাত জড়িয়ে বলে, যেদিন এই হাতে আমার রিং পড়বে সেদিন থেকে তোমার রাত দিন সবটাই এডুইন উইলসনের। হয়তো ঘুমটাও হারাম হয়ে যাবে। আন্দ্রিয়া হেসে ফেলল, দ্রুত বিছানা ছেড়ে উঠে দাঁড়াল। আজ রাত আমার ঘুম হবে না এডুইন। তাহলে আমার কাছে থেকে যাও, অবশ্য আমি কিন্তু কন্ট্রোলে নেই। এডুইন চোখ মারল। আন্দ্রিয়া তির্যক হেসে চলে গেল নিজ কক্ষে। অবশেষ আন্দ্রিয়া মেরি এডুইনকে পেতে চলেছে তার স্বপ্নের কিং। ইসসে কি করে সম্ভব? আচ্ছা, কল্পনার মানুষেরা সত্যিই কি বাস্তবে এসে ধরা দেয়? এটা আদৌ সম্ভব ছিল? আন্দ্রিয়ার কাছে ধীরে ধীরে অসম্ভবের প্রশ্নরা সম্ভবে প্রস্তুত হয়েছে। হঠাৎ আগমন ঘটল শালমীর। শালমীকে দেখেই আন্দ্রিয়া কিছুটা লজ্জায় পড়ল। কুইন, আপনি ব্লাশ হচ্ছেন। কই, আজকাল তুমি একটু বেশি কথা বলো শালমী। ও তাই নাকি? তবে আজ যা করলেন আমি আপনাকে পরিপূর্ণ সমর্থন করছি। জলদি জলদি এডুইনকে বিয়ে করে নিজের স্বপ্ন পূরণ করুন আন্দ্রিয়া মেরি। এডুইন আমাকে সত্যি ভালোবাসে। তা আর বলতে। উনি আপনার জন্য কতটা অনিয়ন্ত্রিত আপনি কি বুঝতে পারেন না? পারি। তবে জীবনের এই সিদ্ধান্তটা একা নেও কি ঠিক হয়েছে? আমি সন্দিহান শালমী। ফেইরি শালমী কিছুটা সময় উড়ে বেড়ালো। মূলত সে নিজের রাগ নিয়ন্ত্রণ করছে। আন্দ্রিয়ার প্রশ্নে সে ভারী বিরক্ত। মেয়েটা সবকিছুতে এত সন্দিহান কেন? এডুইনের মতো ছেলেকে পেয়েও সে সবুর করছে না। আন্দ্রিয়া মেরি, আপনি বরং আপনার চাচাদের কাছে ফিরে যান। তারা আপনাকে ধরে বেঁধে যার তার সাথে বিয়ে দিয়ে দেবে, সেটাই ভালো হবে। এই না না, এডুইন ছাড়া আর কাউকে আমার মনে ধরেনি। বিশ্বাস করো, কাউকে না। এখনো বুঝতে পারছেন না? আপনার ঈশ্বর আপনার জন্য এডুইন উইলসনকে সৃষ্টি করেছেন। শালমী হঠাৎ গায়েব হয়ে গেল। আন্দ্রিয়া বেশ কয়েকবার ডাকল ফেইরিটাকে, তবে সাড়া পেল না। তার কানে যেন এখনো লেগে আছে শালমীর সেই কথা, আপনার ঈশ্বর আপনার জন্য এডুইন উইলসনকে সৃষ্টি করেছেন। মার্ভেলাস বৃহৎ প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রীর অভাব নেই। প্রায় সারাটা সময় এখানে ব্যস্ততা লেগেই থাকে। এই প্রতিষ্ঠানের মূল গেটে দাঁড়িয়ে রয় দুজন দারোয়ান, একজন রমিজ, অন্যজন মঞ্জু। এই প্রতিষ্ঠান সবাই তাদের মামা বলেই সম্বোধন করে। এই আদরের ডাক্তার মর্যাদা একজন আদৌ রাখতে পেরেছে বলে মনে হয় না। স্বভাব সুলভ ভাবে মঞ্জুর নজর খারাপ বলা যায়। তার সামনে কোন মেয়ে হেঁটে গেলে, হোক সে ছোট কিংবা বড় বা বৃদ্ধা, সবার দিকেই কলুষিত নজর বুলিয়ে দেয়। রমিজ প্রথম প্রথম মঞ্জুর এসব কাণ্ডকারখানায় হুঁশিয়ারি দিলেও ধীরে ধীরে রমিজের মাঝেও এসব নোংরামি বেড়ে গিয়েছে। রমিজ বেশ ঠাট্টার সুরেই বলল, মঞ্জু ভাই, শুনছো বড় স্যাররা নাকি মানবন্ধনে যাবে? পরপর শহরে বেশ কয়েকটা মেয়ে গায়েব। এসব নিয়ে পুলিশের কেন কোন তৎপরতা নাই? এসব সবার নজরে আসা দরকার, তাই আর কি মানবন্ধনের আলোচনা চলতেছে। মার্ভেলাসেও তো কয়েকজন নাকি গায়েব। দেখবেন পুলিশ আসলে সবাইরে জেরা করব। হঠাৎ করেই মঞ্জু ঘাবড়ে গেল। ঢোক গিলে আশেপাশে তাকালো জহুরি দৃষ্টিতে। তার চাহনিতে রমিজ ভ্রু কুঞ্চিত করে বলে, মঞ্জু ভাই, ডরাও কেন মিয়া? কই ডরাই? এই বালের মানবন্ধনের কথা কে তুলছে? মার্টিন স্যার তুলছে। সব কাজে মার্টিন স্যারের একটু বেশি বাড়াবাড়ি। আমার বা তারা চিহ্নের মানববন্ধন। এসব বিদেশি বার্ডি দেশে আইসা তামসা লাগায় কেন? রমিজ ঘাবড়ে গেল। কেউ শুনে ফেললে চাকরি যাবে সুনিশ্চিত। আস্তে কথা বলেন মঞ্জু ভাই, কেউ শুনে ফেলবে।
মঞ্জু চুপসে গেল, তবে চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। এসব মানববন্ধন হওয়া মানে সাধারণ মানুষ সতর্ক হবে, চারিদিকে আলোচিত হবে, সংবাদপত্র কিংবা টিভি চ্যানেলে এসব কথা উঠবে, সাংবাদিকরা আরেক ঝামেলা, এরা কেঁচো খুঁজতে সাপ বের করে ছাড়ে। মঞ্জুর কপালে জমতে থাকা ঘাম হাতের উল্টা পিঠে মুছে রমিজের উদ্দেশ্যে বলে, রমিজ ভাই থাকেন, বাথরুম থেকে আসি। মঞ্জু চলে গেল, তার চিন্তারা পিছু নিয়েছে। ওয়াশরুমের দিকে যেতেই চোখে পড়ে একটা বাচ্চা মেয়ে আয়নায় দাঁড়িয়ে চুল ঠিক করছে। বাচ্চাটার বয়স কত হবে, 10 কি 11? বাচ্চা মেয়েটাকে একা দেখেই মঞ্জুর লালসা জেগে উঠল। নিজেকে দমিয়ে রাখা বড্ড কষ্ট হচ্ছে, কোন মতে নিজেকে থামিয়ে বলে, মামনি কার সাথে এসেছো? পাপা দিয়ে গেছে। গান শেখো। তুমি কি করে জানলে? আমি অনেক কিছুই জানি, আমার সাথে যাবে। কোথায় যাব? আসো আমার সাথে আসো। একটা দিন কেটে গেল, বিয়ে সম্পর্কে এডুইন আর কোন কথাই তুলেনি কিংবা আন্দ্রিয়াকে তুলতে দেয়নি। বরং গতকাল সকালে নাস্তার টেবিলে আন্দ্রিয়াকে জানালো, আন্দ্রিয়া মেরি, আমি চাই না এই সম্পর্কে কোন খুঁত থাকুক। তুমি কি আমাকে সত্যিই বিয়ে করতে চাও? আরেকবার ভাবো। আন্দ্রিয়া তো আর কিছুই ভাবতে চায় না, কি ভাববে সে? তার মন শরীর সবটাই এডুইনের নামে জপ করছে। যাই হয়ে যাক, সে প্রস্তুত এডুইনের কাছে নিজেকে সঁপে দিতে। এডুইনের প্যালেস ঘোরা হয়নি। আন্দ্রিয়ার এই ফাঁকা সময়টুকুতে প্যালেসটা ঘুরে দেখার সিদ্ধান্ত নেয় সে। এডুইন তার পশুপাখিদের পরিচর্যায় ব্যস্ত, আন্দ্রিয়া সেই সুযোগে প্যালেসটা ঘুরে দেখছে। প্যালেসে ঢুকতেই বিশাল হলঘর, মাঝ দিয়ে চিরে গেছে চওড়া সিঁড়ি। সিলিংয়ে ঝুলছে বিশাল বড় বড় ঝাড়বাতি। সেই সাথে প্যালেস জুড়ে আছে ইনডোর প্লান্ট কিংবা কয়েকটা আর্টিফিশিয়াল ফুল গাছ। দোতলায় বেশ কিছু ঘর আছে, তার সাথে 2টা খোলামেলা ঝুলন্ত বারান্দা আছে। বারান্দায় পা ফেলতে চমকে যায় আন্দ্রিয়া, সারাটা বারান্দা মাছের দখলে। কয়েকটা অ্যাকুরিয়াম এবং ছোট্ট একটা জলাশয়। সেই জলাশয়ে ব্যবস্থা করা হয়েছে একটা ছোট ফোয়ারা। জলাশয়ে কিছু জীবন্ত গাছ দেখা যাচ্ছে পানির নিচে এবং উপরে। টপ টপ পানি ঝরছে, সেই সাথে রঙিন মাছেরা খেলা করছে। আন্দ্রিয়া মুগ্ধ চোখে দেখল সবকিছু। ছোট মাছ ধরার লোভে আন্দ্রিয়া জলাশয়ে হাত ডুবিয়ে দেয় এবং একটি মাছ ধরেও ফেলে। কমলা রঙের মাছটি আন্দ্রিয়ার হাত থেকে লাফিয়ে ছিটকে পড়ে মেঝেতে, তখনই সেখানে উপস্থিত হয় এডুইন। তবে এডুইনের চোখ মুখ স্বাভাবিক লাগছে না, বড্ড অস্বাভাবিক রাগান্বিত লাগছে। মাছটাকে মারছো কেন আন্দ্রিয়া? কই? এডুইন আলতো হাতে মাছ তুলে ছেড়ে দিল জলাশয়ে। এই মাছগুলো ভীষণ নাজুক। তাছাড়া তুমি যে এখানে হাত চুবিয়ে দিলে, তোমার হাতে জীবাণু থাকতে পারে। সরি এডুইন, আমার সতর্ক থাকা উচিত ছিল। এডুইন মাথা নাড়িয়ে চলে গেল। এডুইনের মেজাজ কেন গরম? সেই প্রশ্ন আন্দ্রিয়ার মনে খচখচ করছে, তাই নিজেকে দমানোর বৃথা চেষ্টা না করে আন্দ্রিয়া বলে, এডুইন, আপনাকে রাগান্বিত লাগছে কেন? এমনি। এডুইন দীর্ঘশ্বাস ছাড়ল। সে কি করে বলবে তার মা বিয়ের সংবাদ পেয়ে ভীষণ রেগে গেছেন। কিন্তু কেন রেগে গেছেন তা আন্দ্রিয়াকে ঘুণাক্ষরেও বলা যাবে না। আন্দ্রিয়া নিশ্চয়ই এসব নিয়ে জিজ্ঞাসাবাদ করবে, তাই এডুইন তার মায়ের ব্যাপারটা আড়াল করে ছাদের দিকে গেল। আন্দ্রিয়াও গেল তার পিছু পিছু। ছাদে উঠেই স্তব্ধ বাকরুদ্ধ আন্দ্রিয়া। এত ঘন জঙ্গল যে সবুজ আর সবুজ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। মাথার উপর ঘুরছে একদল চিল, এরা এখানে কেন ঘুরছে? আন্দ্রিয়ার ভীষণ ভয় লাগলো, অথচ এডুইন নিস্তব্ধ নিশ্চুপ। এডুইন আকাশের পানে তাকালো, চকচকে সাদা আকাশ, তার মাঝে একদল চিল কি সুন্দর উড়ছে। হঠাৎ এডুইন শীষ বাজাতে সব চিল দ্রুত ছাদের আশেপাশে ঘুরতে লাগলো। আন্দ্রিয়া ভয় নিজেকে আড়াল করে বলে, আপনি চিল পালেন না? ওরা মুক্ত। তবে আমার ডাকে সাড়া দিতে বাধ্য। আন্দ্রিয়া ভেবে পেল না এই লোকটা কি আসলেই মানুষ নাকি কোন তান্ত্রিক। আন্দ্রিয়া সন্দেহের জেরে মজা করেই বলল,
এডুইন, আপনি কি আসলেই মানুষ নাকি অন্য কিছু? আন্দ্রিয়া, মেরি, আমি এক অভিশপ্ত কিং। আন্দ্রিয়া চমকে গেল। এমন অভিশপ্ত রাজা, রানী, রাজপুত্র, রাজকন্যার গল্প সে অনেক পড়েছে। তারা দীর্ঘদিন জঙ্গলে থাকে কিংবা কেউ ব্যাঙ, সাপ, হাঁস হয়ে যায়। তার মানে কি এডুইন এমন কিছু? এডুইন আন্দ্রিয়ার পানে তাকালো। ছেলেটার আজ কি হয়েছে? এই রাগান্বিত লাগছিল, এখন আবার মনে হচ্ছে তীব্র মন খারাপেরা ঘিরে ধরেছে এডুইনকে। এডুইন আন্দ্রিয়ার চোখে চোখ রেখে বলে, আন্দ্রিয়া, হুম, আমায় একটু জড়িয়ে ধরবে? শান্তিতে 2-4 মিনিট থাকতে চাই। তপ্ত রোদ, এই ব্যস্ত শহরটায় ঘেমে নিয়ে একাকার মানুষজন। অলিগলি, বড় রাস্তা কিংবা ওভার ব্রিজ, কোথাও কারো থেমে থাকার তাড়া নেই। এই শহরের মানুষেরা ব্যস্ত, তাদের জনজীবন ব্যস্ত। পাপেট হুটহাট এই শহরে নিরিবিলি হেঁটে বেড়ায়। না তখন তার চোখে লালসার থাকে না কিংবা মনটাও কলুষিত থাকে না। তখন সে জহুরি চোখে দেখতে থাকে কোথায় কি হচ্ছে, কোথায় কয়টা ঘর, কোন গলিতে মানুষজনের আনাগোনা কম। পুলিশ তৎপরতা বেড়েছে, সেই সাথে মানুষের সতর্কতাও বেড়েছে। এসব নিয়ে পাপেট হাসে, বেশ মজা পায়। হুজুগে বাঙালির এই এক সমস্যা, কোন কিছু রটলে বা ঘটলে তা নিয়ে 3-4 দিন বেশ মাতামাতি, বাড়তি সতর্ক। এরপর 1 সপ্তাহ যেতে যে যেভাবে ছিল ঠিক সে সেভাবে। অপরাধীরা কি থেমে থাকে? না, থেমে থাকে না। মানুষ যখন অন্য কিছুতে ব্যস্ত হয়ে পড়ে তখন অপরাধীরা আবার সক্রিয় হয়। এই যে এই নিয়মে চলছে বছরের পর বছর। পাপেট সিম শাম শার্ট পরেছে, সেই সাথে মাথায় দিয়েছে ক্যাপ। তার সরল দৃষ্টি, সাধাসিধে হাঁটা চলা, কেউ ধরতেই পারবে না এই লোকটা কতটা ভয়ঙ্কর। হাঁটার মাঝেই পাপেট দেখতে পেল একটা ছোট মেয়ে সবার গাড়ির কাছে গিয়ে ভিক্ষা করছে। বয়স ঠিক কত হবে? 10 কি 11? পাপেট সেখানে দাঁড়ালো, মেয়েটার কার্যক্রম লক্ষ্য করে বাঁকা হাসল। দুঃখজনকভাবে মেয়েটা এসে পাপেটের পা চেপে ধরে বলল, কয়ডা টাহা দেন গো স্যার? কিছু খাই না। পাপেট মেয়েটার কথার অনুকরণ করে বলে, খাস না? না খাইলে বাঁচি আছিস কেমনে? এত কথা কনকে? টাহা চাইছি, টাহা দেন। মেয়েটা পাপেটের উপর বিরক্ত হল। পাপেট অবশ্য সেই বিরক্তি ধরতে পারলেও এক চিলতে হেসে উড়িয়ে দিল। নাম কি তোর? আমার নাম নাই। মানুষের নাম থাকে। আজকাল তো পশু পাখিদেরও শখ করে নাম রাখা হয়। আমি কারো শখের না। তুই তো পশু পাখি না, তুই মানুষ, তোর নাম তো থাকবেই। আগে টাহা দেন, তাইলে কমু। মেয়েটার কথা শুনে পাপেট পকেট থেকে 1000 টাকার একটা নোট বের করল। খুশিতে নেচে উঠল মেয়েটার মন। পাপেট টাকা বাড়িয়ে দিয়ে বলল, এবার নাম বল। টুনি। তোকে এই এলাকায় পাবো? পাইবেন, আমি এখানেই থাহি। কয়েকদিন পর আবার আসবো তোকে টাকা দিতে। তুই থাকবি তো? থাহুম। বাচ্চা মেয়েটা এক দৌড়ে চলে গেল। পাপেট সামনের দিকে অগ্রসর হল। ঠোঁটে লেগে আছে ক্রূর হাসি। বাচ্চা মেয়েটা জানেই না তার জীবনের মূল্য পাপেটের কাছে 1000 টাকায় বিক্রি হয়ে গেছে। ভাগ্য দেবতা সবসময় পাপেটের সহায় হয়, এবারও নিশ্চয়ই হবে। এডুইনকে আজ বেশ হাস্যোজ্জ্বল দেখা যাচ্ছে। ছেলেটার ঠোঁটের কোণে লেগে থাকা হাসির কারণ আন্দ্রিয়া জানে না। এই তো একটু আগেও আন্দ্রিয়াকে কোলে নিয়ে সারাটা প্যালেস হেঁটেছে, এত আনন্দের কারণ কি? দুপুরে আন্দ্রিয়া ঘুমিয়েছে, সেই ঘুম ভাঙল বিকেলে। এরপর থেকে উঠে এডুইনের কাণ্ডকারখানা কিছুই তার মাথায় ঢুকছে না। কি হচ্ছে এসব? কিন্তু এডুইন যে কারণেই খুশি থাকুক না কেন, তার মনের কথা বলার উপযুক্ত সময় আজকেই। এডুইন মাফিনকে কোলে তুলে আদুরে হাত বুলাচ্ছে। আন্দ্রিয়া পাশে বসেই শুধায়, এডুইন শুনছেন? বলো সুইটি। আসলে বিয়ের ব্যাপারে। হুম, বলো। আন্দ্রিয়া ঢোক গিলল, নিজেকে কিছুটা প্রস্তুত করে বলল, আমি চাইছিলাম বাড়ি ফিরতে। মুহূর্তে বদলে গেল এডুইনের চাহনি।
চোখের পলকে আন্দ্রিয়ার পানে তাকালো হিংস্র দৃষ্টিতে। তার রক্তিম ভয়ঙ্কর চাহনি শক্ত চোয়াল সব মিলিয়ে ভয়ে কুঁকড়ে উঠল আন্দ্রিয়া। মাফিনকে কোল থেকে নামিয়ে ঘুরে বসল এডুইন। আন্দ্রিয়া মেরির একটা বাক্যে সে রেগে গেছে, ভীষণ রেগে গেছে, কিন্তু এই রাগ প্রকাশ করা বোকামি ছাড়া কিছুই নয়। এডুইন নিজেকে যথেষ্ট শান্ত রেখে বলল, হোয়াট ডিড ইউ সে সুইটি? সে ইট এগেইন। এডুইন এই কথা শান্ত সুরে বললেও তার কথায় রাগ ঝরছে। আন্দ্রিয়া এডুইনের হাত চেপে বলে, আমি চাইছিলাম কি আমাদের বিয়ের কথা বাড়িতে জানাতে। তো আপনি তো জানেন আমি বন্ধুদের সাথে ব্যাংকক যাওয়ার উদ্দেশ্যে পালিয়ে এসেছি। এখন হঠাৎ করে বিয়ে করে সবার সামনে যাওয়া কেমন দেখায় না? তারা আমাকে ছোট থেকে মানুষ করেছে, জীবনের এই গুরুত্বপূর্ণ সময়ে তাদের না জানানো কেমন যেন লাগে। এডুইন ধপ করে নিভে গেল। সেদিন রাতে আন্দ্রিয়া পালিয়ে আসার ব্যাপারটা এডুইনকে জানিয়েছে, এসব নিয়ে খুব বেশি মাথা ব্যথা দেখায়নি, কিন্তু আন্দ্রিয়ার মাথায় এখন যা চলছে তা নিয়ে এডুইনের যথেষ্ট আপত্তি আছে। আন্দ্রিয়া জেদি তাদর হলেও ভীষণ নরম মনের মেয়ে। এডুইন আচমকাই চুপচাপ হয়ে গেল। মাফিনকে পুনরায় কোলে নিয়ে কাদো কাদো হয়ে এলো তার মুখ। আন্দ্রিয়া এডুইনের ভাব ভঙ্গিমা কিছুই বুঝতে পারছে না, কি হচ্ছে কি। এডুইন হঠাৎ দমে গেল কেন? এডুইন কিছু বলছেন না কেন? তুমি যে আমার হবে না তা আমি বুঝতে পারছি আন্দ্রিয়া। আন্দ্রিয়া চমকে গেল। মানে? কিন্তু কেন? তুমি যখন বাড়ি ফিরবে তোমার চাচারা ভীষণ রেগে যাবেন। শোনো, যতই ভালোবাসুক মা বাবার চেয়ে আপন কেউ হয় না। তোমার ফিরে যাওয়াটা তারা হয়তো মেনে নিতে পারবে না। তুমি যখন বিয়ের কথা বলবে তারা তোমার সাথে পাল্টা রাগ দেখিয়ে অন্যত্র বিয়ের ব্যবস্থা করবে। এমনটা করবে না, তার নিশ্চয়তা দিতে পারো। তুমি তোমার পরিবারকে ভালোভাবে বুঝো, আমি না। আমি শুধু এইটুকুই বলতে পারি, আমি তোমাকে হারাতে পারবো না। আন্দ্রিয়া চিন্তায় পড়ল। সত্যিই তো চাচিমণিরা চাচারা তার উপর ভীষণ রেগে যাবে, বাড়ি থেকে যে বের করে দেবে না তার নিশ্চয়তা নেই। তাছাড়া ছোট থেকেই দেখেছে সে যা চায় তার দুই চাচি তার বিরোধিতা করে, আর না হয় যা চাইবে তা সরিয়ে ফেলবে। হোক সেটা খাবার থেকে শুরু করে পোশাক। আন্দ্রিয়া যখন চিন্তায় বিভোর তখনই আগমন ঘটল শালমির। শালমি আড়ালে দাঁড়িয়ে শুধায়, আন্দ্রিয়া মেরি শুনছেন? এডুইন আপনাকে ভালোবাসে, তাকে ছেড়ে যাওয়ার স্পর্ধা দেখাবেন না। এডুইন উইলসন যা বলছে তা শুনুন। আন্দ্রিয়া শালমির কথায় প্রত্যুত্তর করল না, চুপচাপ বসে রইল নিগুড়। এডুইন আন্দ্রিয়াকে কিছুটা সময় দিয়ে পুনরায় বলে, আন্দ্রিয়া আমাদের বিয়েটা হয়ে যাক, দেখবে তারা আপত্তি করলেও কিচ্ছু করার থাকবে না। ঠিকই হাসি মুখে মেনে নেবে সবটা। আমাকে বিশ্বাস হয় না? একবার বিশ্বাস করো। আপনাকে আমি বিশ্বাস করি এডুইন। তাছাড়া যার জীবন বেঁধে আছে এই জঙ্গলে এত এত পশুপাখির সাথে, তার সাথে কেউ মেয়ে বিয়ে দেবে? তুমি আমাকে যতটা বুঝতে পারছো তারা কিন্তু পারবে না। আন্দ্রিয়া, জীবন তোমার, সিদ্ধান্ত তোমার। এসব কথা বাদ দিন। আপনার মা কি জানালো? মম আজ রাতেই আসবে। সত্যি? হুম। এডুইনের মা নাওমি ছেলের বিয়ের ব্যাপারটা জানাতেই তিনি ভীষণ রেগে যান। অবশ্য রেগে যাওয়ার নিশ্চয়ই কোন কারণ ছিল, হোক সেটা নিজ স্বার্থ বা বিরোধিতা। এডুইন তার মাকে সাফ সাফ জানিয়ে দিয়েছে সে শুধু চায় তার মায়ের উপস্থিতি, এর বাইরে কোন কিছুই নয়। একটা মন্তব্য আশা করছে না সে। আন্দ্রিয়া এডুইনের কোলে শুয়ে পড়ল। মেয়েটা চিন্তিত কণ্ঠে বলেন, এডুইন, আপনার মা যদি আমাকে মেনে না নেয়? আই ডোন্ট কেয়ার, আমি তোমাকে ভালোবাসি। বিয়ে আমি তোমাকেই করব, কারো মতামত আমার চাই না। এডুইন, আপনার দ্বিতীয় বাবা সম্পর্কে কিছু বলুন। এডুইন শব্দ করে শ্বাস ছাড়ল। উনার সম্পর্কে বলার মতো কিছু নেই, কিন্তু সেই অল্প সময়টাতে তিনি আমাকে অনেকবার মুগ্ধ করেছেন।
সৎ বাবা হলেও তিনি কখনো ওই চোখে আমাকে দেখেননি। জানি না কেন আমাকে এতটা ভালোবাসতেন। আমি কি খাবো, কোথায় যাব, আমার কি চাই, সব ব্যাপারে আমার মায়ের থেকেও উনার গুরুত্ব ছিল সবচেয়ে বেশি, কিন্তু ওই মানুষটাকে আমি বোধহয় পরিপূর্ণ মর্যাদা দিতে পারিনি। আন্দ্রিয়া চুপচাপ রইল। তাকালো এডুইনের পানে। ছেলেটার উস্খুস্কো বাদামি চুল আর খোঁচা খোঁচা দাড়ি কি মিষ্টি লাগছে। এডুইনের মা নাওমি প্যালেসে আসলেন রাত 12টায়। তিনি যখন প্যালেসে প্রবেশ করলেন সবকিছু কেমন থমথমে হয়ে গেল। আন্দ্রিয়া নাওমিকে দেখেই চমকে গেল। এডুইনের মাকে সে কোথায় দেখেছে? এত চেনা চেনা লাগছে কেন? নাওমি ছেলের উপর রেগেই ছিলেন। তার রাগটা প্রবল ভাবে বাড়ল যখন আন্দ্রিয়া মেরিকে এক পলক দেখল। বাচ্চা একটা মেয়ে, দেখতে ভারী মিষ্টি। এডুইনের মাথা যে বিগড়ে যাবে তা তো অস্বাভাবিক কিছু নয়। তবে এডুইন নিজের স্বার্থের লোভে কেন মেয়েটার জীবন শেষ করছে? নাওমি সোফায় বসলেন, পাশে বসল আন্দ্রিয়া। এডুইন ডোন্ট কেয়ার ভাব নিয়ে তাকিয়ে আছে, দাঁতে দাঁত খিচে। এডুইনের মামা অর্থাৎ নাওমির ভাই নেহাল সঙ্গেই এসেছেন। তিনি ভীষণ বিরক্ত এডুইনের ভাবসাবে। ইচ্ছে করছে কষিয়ে দুটো চড় মারতে। আন্দ্রিয়া আর চোখে তাকালো নাওমির পানে। নাওমি দেখতে বেশ ফর্সা, পরনে সাদা গোল্ডেন মিশ্রণে জর্জেট শাড়ি, গলায় ঝুলছে পার্লের নেকপিস। চুলগুলো নিশ্চয়ই রং করেছেন সাদা কালো। চুলের এক পাশে ব্রাউন রংটা চোখে পড়ছে। চোখে এঁটে আছে সোনালি ফ্রেমের চশমা। ঠোঁটে হালকা লিপস্টিকে ভদ্র মহিলাকে বেশ নজরকাড়া সুন্দরী মনে হচ্ছে। উনার ফ্যাশন সেন্স বেশ ভালো, তা আন্দ্রিয়া এক দেখায় বুঝে ফেলল। নাওমি আন্দ্রিয়ার উদ্দেশ্যে বলেন, আমাকে চেনো? চেনা চেনা লাগছে, তবে আমি সমাজ সেবিকা নাওমি। চিনতে পারলে এবার? আন্দ্রিয়া চমকে উঠল। উনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ চর্চা হয়। তার স্টাইল, বচন ভঙ্গি, দুঃসাহসিকতা কিংবা সমাজ সেবা সব নিয়ে বারবার আলোচনায় আসেন। তার একটা ফেসবুক পেজ আছে, সেখানে নাওমির টুকটাক কাজের ভিডিও দেওয়া হয়। মা, তোমার নাম কি? আন্দ্রিয়ার মনোযোগ ভঙ্গ হলো। নিজেকে কিছুটা প্রস্তুত করে বলল, আন্দ্রিয়া মেরি। বাহ, সুন্দর নাম। কোথায় থাকো? নাওমির কথায় বাধা প্রদান করল এডুইন। মম তোমাকে ইন্টারভিউ নিতে ডাকিনি। তুমি ওকে একবার দেখতে চেয়েছো, দেখে নাও। এই ছাড়া ওর সম্পর্কে সব আমি তোমাকে পূর্বেই বলেছি। এত ভনিতার কিছু নেই। এডুইনের এরূপ কথায় আচমকা রেগে গেল নেহাল। এডুইনের উদ্দেশ্যে কিছু বলার আগেই নাওমি চোখ ইশারায় থামতে বলল। নাওমি এডুইনের উদ্দেশ্যে করে বললেন, ঠিক আছে, তবে একটা প্রশ্ন আন্দ্রিয়াকে আমি অবশ্যই করব। আন্দ্রিয়া মেরি, আমার ছেলে এডুইন উইলসনকে তুমি স্বেচ্ছায় বিয়ে করছো? জি। বেশ, তার অতীত নিশ্চয়ই জানো। যেহেতু ভালোবেসে বিয়ে করছো, আশা করি কোন কিছুই আড়াল হওয়ার কথা না। নাওমি ফোন কেটে বলল আন্দ্রিয়াকে। কিন্তু এডুইন তো আন্দ্রিয়াকে অতীত সম্পর্কে বলেছে, তার কাছে এসব অজানা নয়। এডুইনের জেলে থাকা, রিহ্যাবে থাকা, মাদকাসক্ত হওয়া সবটাই জানে। তাই আন্দ্রিয়া হাস্যোজ্জ্বল কণ্ঠে বলে, আমি জানি এডুইন সব শেয়ার করেছে আমায়। নাওমি হতাশার শ্বাস ছাড়লেন। মূলত তিনি চান না আন্দ্রিয়ার এই বিয়েটা হোক। আন্দ্রিয়া, আমি নিজ হাতে রান্না করে তোমাদের জন্য নিয়ে এসেছি, টেবিলে রাখা আছে, অবশ্যই খাবে। খেয়ে জানাবে কিন্তু কেমন হয়েছে। জি অবশ্যই। আন্দ্রিয়াকে রেখে এডুইন প্যালেসের বাইরে গেল নাওমিকে এগিয়ে দিতে। আন্দ্রিয়ার অগোচরে যেতেই নেহাল চেপে ধরল এডুইনের কলার। এই তুই কাকে ভাব দেখাস? থাপড়ে তোর। আহ নেহাল, কি হচ্ছে কি? নাওমির ধমকে নেহাল পিছ পা হলেন। বোনের আদেশ নিষেধ মানতে সে বাধ্য। এডুইন এসব তোয়াক্কা না করে নিজেকে সংযত করল। নাওমি নরম গলায় বললেন, এডুইন, আমি একজন মা হয়ে নয়, মেয়ে হয়ে বলছি, আন্দ্রিয়াকে বিয়ে করে মেয়েটার জীবন নষ্ট করো না। প্লিজ, সে থাকতে পারবে না তোমার সাথে। এমন পুরুষের সাথে কোন মেয়েই থাকতে পারবে না।
আজ হোক কাল হোক বিবেক নাড়া দেবেই। এডুইন তির্যক হেসে বলল, আমি দেখিয়ে দেব আন্দ্রিয়া আমার সাথে থাকবেই। কি করে রাখবে? ধরে বেঁধে। এসব অন্যায় এডুইন, প্লিজ যেভাবে ছিলে সেভাবে থাকো। একটা ফুটফুটে মেয়েটাকে নিংড়ে দিও না। আহার শুনতে চাই না তোমার এসব কথা। আন্দ্রিয়া থাকতে পারবে কি পারবে না সেসব সময় বলে দেবে। তোমার চিকিৎসা চলছিল, সেসব ছেড়ে ছুড়ে এখানে এলে চিকিৎসাটাও পরিপূর্ণ করতে দিলে না। তোমার ছোট পাপাকে কথা দিয়েছিলে চিকিৎসা চালিয়ে যাবে। মম প্লিজ এখান থেকে যাও। বিয়ের তারিখটা জানিয়ে দেব, চলে আসবে। নাওমি চুপচাপ কিতক্ষণ তাকিয়ে রইলেন এডুইনের পানে। এই ছেলের উদ্ধত্ত আচরণ দিন দিন বেড়েই চলেছে।